আসসালামু আলাইকুম। সিলেট টেস্টের আগে বাংলাদেশ দল থেকে ছিটকে গেছেন সাদমান ইসলাম অনিক। অন্যদিকে জাকির হাসানকে ১৫ জনের স্কোয়াডে ডেকে পাঠানো হয়েছে, অর্থাৎ সাদমান ইসলাম অনিকের রিপ্লেসমেন্টটা জাকির হাসান হচ্ছেন, স্কোয়াডে তাকে ডেকে পাঠানো হয়েছে। অন্যদিকে এরকমও শোনা গেছে মাহমুদুল হাসান জয়, তারও ফিটনেস কনসার্ন রয়েছে। সো এই জায়গাটা একটু ভালনারেবল অবস্থা রয়েছে বাংলাদেশের টপ অর্ডার। তখনই প্রসঙ্গটা চলে আসে, জাকির হাসানকে তো ডেকে পাঠানো হয়েছে, তবে তানজিদ হাসান তামিম যেহেতু আগে থেকেই স্কোয়াডে ছিলেন, সো আলটিমেটলি তার টেস্ট ডেবিউটা হচ্ছে কিনা, আরও একজন টেস্ট ওপেনারকে বাংলাদেশ পেতে যাচ্ছে কিনা, মানে টেস্ট ম্যাচ ক্রিকেটে বাংলাদেশের জন্য আরও একজন ওপেনারের ডেবিউ হতে যাচ্ছে কিনা, এটা এই মুহূর্তে একটা অনেক বড় প্রশ্নের জায়গা। তবে তার চাইতেও বড় প্রশ্নের জায়গা, তানজিদ হাসান তামিম যেই টেকনিক বা যেই ইন্টেন্টে ব্যাটিং করে থাকেন, ট্রেডিশনাল টেস্ট ম্যাচের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে সেটা টেস্ট ম্যাচের সঙ্গে কতটুকু উপযোগী, কিংবা তিনি আসলে কতটুকু সফল হতে পারেন। আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন, তাহলে অনফিল্ডের পর্দায় যারা নিয়মিত আমাদের অ্যানালাইসিসগুলো দেখে থাকেন তারা খুব ভালো মতোই জানেন, আমি সবসময় টপ অর্ডারে একজন অ্যাগ্রেসিভ কাইন্ড অফ ব্যাটারকে পছন্দ করি দেখতে, বিশেষ করে টিমটার নাম যখন বাংলাদেশ। কারণটা হচ্ছে, আপনি যদি ট্রেডিশনালি বাংলাদেশের টপ অর্ডার চিন্তা করে দেখেন, তাহলে বাংলাদেশের ব্যাটসম্যানদের যেহেতু ডিফেন্সিভ টেকনিকটা সবসময় খুব বেশি ভালো থাকে না, বা ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাংলাদেশের ব্যাটসম্যানদের ডিফেন্সিভ টেকনিক ভালো থাকে না এগেইনস্ট দ্য নিউ বলস, বাংলাদেশের ক্ষেত্রে সবসময় আমরা দেখতে পেয়েছি টপ অর্ডার ব্যাটিংয়ে যারা শর্টস খেলেন, যারা একটু অ্যাগ্রেসিভলি ব্যাটিং করেন, তারাই সবসময় আলটিমেটলি সফল হয়েছেন। এবং টেস্ট ম্যাচ ক্রিকেটে এই বিষয়টাও আলটিমেটলি কিন্তু দেখা যায় যে যারা আসলে টপ অর্ডারে ব্যাটিং করেন বা ওপেনিং লাইন আপে ব্যাটিং করেন, তারা আসলে শর্ট খেলাতেই পারদর্শী হন। আমাদের মধ্যে একটা খুব ভুল ধারণা আছে, আমরা হয়তোবা চিন্তা করি সবসময় যে টেস্ট ম্যাচ বলতেই মনে হয় খালি ডিফেন্ড করা, ডিফেন্ড করা, ডিফেন্ড করা, ডিফেন্ড করা, কিন্তু না। আপনি যদি লক্ষ্য করে দেখেন যে বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত টপ অর্ডারে যে সমস্ত ব্যাটসম্যানরা সফল হয়েছেন, আমি ১, ২, ৩ নম্বর পজিশনের কথা বলছি। তামিম ইকবাল, ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ওপেনার্স, ইভেন সবচাইতে সাকসেসফুল ওপেনার বাংলাদেশের টেস্ট ক্রিকেটে তামিম ইকবাল খান। আপনি যদি জুনায়েদ ইমরোজ সিদ্দিকীকেও চিন্তা করেন, যতদিন টেস্ট ক্রিকেট খেলেছেন তিনি সত্যি কথা বলতে টপ অর্ডারে কিংবা ওপেনিংয়ে পারফর্ম করেছেন, তিনি পারফর্ম করে গেছেন, শর্ট স্কেলেই রান করেছেন। আপনি যদি ইমরুল কায়েসের কথা চিন্তা করেন, টপ অর্ডারে যতদিন খেলে গেছেন তিনি কিন্তু শর্ট স্কেলেই রান করতেন। হাবিবুল বাশার সুমন টপ অর্ডারে ব্যাটিং করতেন এবং তার ব্যাটিংয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গা ছিল শর্টস খেলেই তিনি রান করতেন। মোহাম্মদ আশরাফুল, তিনি শর্টস খেলেই রান করতেন। সো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি দেখি যে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যে সমস্ত ব্যাটসম্যানরা টপ অর্ডারে সফল হয়েছেন, প্রত্যেক টপ অর্ডার ব্যাটাররা কিন্তু শর্টস খেলেই সফল হয়েছেন। মুমিনুল হকের কথা যদি চিন্তা করেন, আমাদের মধ্যে একটা খুব ভুল ধারণা আছে যে মুমিনুল হয়তোবা ডিফেন্সিভ ক্রিকেট খেলে সফল হয়েছেন, কিন্তু না। মুমিনুলের আপনি যদি ১৭০ অর্থ ইনিংসগুলো লক্ষ্য করে দেখেন বা শুরুর দিকের সেঞ্চুরিগুলো লক্ষ্য করে দেখেন, আপনি খেয়াল করে দেখবেন ২৬-২৭টা করে বাউন্ডারি তিনি এক একটা ইনিংসে মেরেছেন। সো এই জায়গাটা আমরা অনেক সময় রং মেসেজ পাই বা রং ইনফরমেশন পাই, বা যারা হয়তোবা খেলা পরিপূর্ণভাবে দেখেন না। আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, মুমিনুল যে সময়টাতে শর্টস বেশি খেলতেন, ওই সময়টায় তিনি রান বেশি করেছেন। যখন তিনি হয়তোবা একটু মডারেট স্টাইলে ব্যাটিং করা শুরু করেছেন, তখন থেকে আমি ব্যক্তিগতভাবে যদি লক্ষ্য করে দেখি, তাহলে আমার কাছে মনে হয়েছে তখন অনেক বেশি মাত্রায় শেকিনেস তার মধ্যে দেখা গেছে। আপনি ওয়ার্ল্ড ক্রিকেটের পার্সপেক্টিভ থেকেও যদি টপ অর্ডার ব্যাটসম্যান চিন্তা করে দেখেন, আপনি ২০০০ সালের পর থেকে টেস্ট ম্যাচ ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি যারা করেছেন, টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি যারা করেছেন, তাদের মধ্যে অ্যাগ্রেসিভ ব্যাটসম্যানদের সংখ্যাটাই আপনি সবচেয়ে বেশি দেখবেন। আপনি ম্যাথিউ হেডেনকে দেখবেন, অ্যাগ্রেসিভ ব্যাটার। আপনি ব্রেন্ডন ম্যাককালামকে দেখবেন, অ্যাগ্রেসিভ ব্যাটার। আপনি ক্রিস গেলকে দেখবেন, অ্যাগ্রেসিভ ব্যাটার। আপনি বীরেন্দর সেহওয়াগকে দেখবেন, অ্যাগ্রেসিভ ব্যাটার। ইন রিসেন্ট টাইমস আপনি ওয়াইন মুল্লারকে দেখবেন, তিনিও অ্যাগ্রেসিভ ব্যাটার। অর্থাৎ টেস্ট ক্রিকেটে অলওয়েজ এই আপনি ২০০০ সালের পর থেকে যদি চিন্তা করে দেখেন, যারা ট্রিপল সেঞ্চুরি করেছেন, যারা অনেক বেশি মাত্রায় সফল হয়েছেন, ম্যাক্সিমাম অ্যাগ্রেসিভ ব্যাটাররাই আগেভাগে রান তুলে নিয়ে তারপর সফল হয়েছেন। আপনি ঋষভ পান্টকে লক্ষ্য করে দেখেন যে ঋষভ পান্ট অস্ট্রেলিয়ার মাটিতে ইন্ডিয়াকে টেস্ট জিতিয়েছেন। যদি টুক 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 ক্রিকেট খেলতেন, তাহলে টেস্ট জিতাইতে পারতেন না, সত্যি কথা বলতে। টেস্ট ক্রিকেটে ফিল্ড সেট আপ সামনে থাকে, অপেক্ষাকৃতভাবে আপনাকে তখন শর্টস খেলেই অপোনেন্ট টিমের ফিল্ডিং সাইডকে প্রেশার দিতে হয়। আপনি যখন অনেক বেশি মাত্রায় বকডাউন হয়ে যাবেন, তখন আলটিমেটলি আপনি কিন্তু অপোনেন্ট টিমকে প্রেশার দিতে পারবেন না। অপোনেন্ট আপনার আরো উইকেট নিয়ে নেবে আপনাকে প্রেশার দিয়ে। আমার ব্যক্তিগত মত অনুযায়ী বাংলাদেশের সর্বকালের সেরা টেস্ট ইনিংস যদি আপনি আমাকে বলেন, অস্ট্রেলিয়ার এগেইনস্টে ১০ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর সাকিব আল হাসান এবং তামিম ইকবালের সেই পার্টনারশিপটা, এবং সেই পার্টনারশিপে যে পরিমাণ শর্ট সাকিব আল হাসান এবং তামিম ইকবাল খেলেছেন, আমার কাছে ওই পার্টিকুলার পার্টনারশিপটাকে মনে হয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের, মানে বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের সিচুয়েশন ওয়াইজ, কন্ডিশন ওয়াইজ, অপোনেন্ট টিমের বোলিং ওয়াইজ সবচাইতে হেলদি পার্টনারশিপ, বা সবচাইতে ভালো ম্যাচের কনটেক্সট অনুযায়ী পার্টনারশিপ। সো তানজিদ তামিমের ক্ষেত্রে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে যেহেতু তার একটা অভ্যস্ততার ব্যাপার রয়েছে, তিনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বোলারদেরকে ফেস করে এসেছেন, বা তিনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বোলারদেরকে ফেস করেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে তিনি
একদম শর্ট অফ লেন্থের ওয়েল ডিরেক্টেড বাউন্সারে অভ্যস্ত, টপ লেভেলের বোলাররা কিভাবে বাউন্সার করে, ওই রকম বোলারদের ইয়র্কারে অভ্যস্ত, কিভাবে তারা ইয়র্কার করেন, ওই সমস্ত বোলাররা কিভাবে হার্ড লেন থেকে বল ভেতরের দিকে ঢুকান, বাইরে বের করে নিয়ে যান, বাহাতি পেস বোলাররা কিভাবে মোমেন্টাম জেনারেট করে, তিনি এই সব কিছুর মধ্যেই অভ্যস্ত। তানজিদ তামিমের সেই অভ্যস্ততার জায়গাটা আছে, এবং তানজিদ তামিম যেহেতু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বোলারদেরকে ফেস করেছেন, তার সেই অভ্যস্ততার জায়গাটা আছে। তিনি ওই হাই স্ট্যান্ডার্ড, তাকে কিন্তু আপনি ডোমেস্টিক ক্রিকেটের পারফরমেন্স দিয়ে এখানে বিবেচনা করার কোনো কিছু নাই। তিনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বোলারদেরকেই ফেস করার অভ্যস্ততা তার আছে, যেটা হয়তো বা অন্যান্যদের খুব কম। সো এই জায়গাটার উপর বেস করে চিন্তা করলে তানজিদ তামিমের ডেফিনেটলি সেই ক্যাপাসিটি বা সেই ক্যাপাবিলিটির জায়গাটা আছে টেস্ট ক্রিকেটে বেটার পারফরমেন্স করা। ইভেন আপনি যদি লিস্টে ক্রিকেট, ফার্স্ট ক্লাস ক্রিকেট এবং টি-20 ডোমেস্টিক ক্রিকেট কম্পেয়ার করে দেখেন তানজিদ তামিমের রেকর্ড, তাহলে দেখবেন টেস্ট ম্যাচ মানে ফার্স্ট ক্লাস ক্রিকেট যেটা 4 দিনের ম্যাচ, যেটা সে 4 দিনের ম্যাচে তার ট্র্যাক রেকর্ড সবচাইতে ভালো। অর্থাৎ তার অন্য দুই ফরম্যাটের 50 ওভারের লিস্টে কিংবা টি-20 ক্রিকেটের চাইতে তার ফার্স্ট ক্লাস ক্রিকেটের রেকর্ডটা বেটার। সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় তার ভালো করার পসিবিলিটি রয়েছে। সেম থিং গোজ উইথ, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে সৌম্য সরকার, তানজিদ তামিম এই টাইপের ব্যাটসম্যানরা টেস্ট ম্যাচ ক্রিকেটে বেটার ডেলিভার করতে পারেন, বা এই টাইপের ব্যাটারদের টেস্ট ম্যাচ ক্রিকেটে বড় রান করার পসিবিলিটি থাকে। সেটা আমাদের একটা খুব ভ্রান্ত বা আমরা একটা খুব ভুল ধারণায় বসবাস করি যে টেস্ট ম্যাচ বলতে বোধহয় আমাদের জাভেদ ওমর বেলিমের মতোই ব্যাটিং করতে হবে, বাট ওয়ার্ল্ড ক্রিকেট কিন্তু আসলে এইভাবে চলে না। গোল্লা ভাই ডেফিনেটলি আমাদেরকে অনেকদিন সার্ভিস দিয়েছেন, উই আর ভেরি মাচ গ্রেটফুল টু মিস্টার জাভেদ ওমর বেলিম। ইভেন গোল্লা ভাইও কিন্তু অনেক শর্টস খেলতেন, সত্যি কথা বলতে। এটা অনেকে হয়তো বা ওইরকম ভাবে নোটিস করে না। ইংল্যান্ডের মাটিতে আমার মনে আছে যে ইনিংসটাতে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন ফর বাংলাদেশ, ইংল্যান্ডের মাটিতে গিয়ে টেস্ট ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন জাভেদ ভাই। ওই ম্যাচেও জাভেদ ভাই বেশ কিছু মানে ভালো ভালো শর্টস খেলেছিলেন। সো এইটা আমরা সবসময় এই বিষয়গুলোকে একটু হয়তো বা মিসরিড করে যাই। সুমন ভাই যখন তিনি টেস্ট ক্রিকেট খেলতেন, ওই সময় তাকে মিস্টার 50 বলা হতো, একটা কুইক 50 করে বাংলাদেশের রানটাকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে আসতেন। বাট ইন রিসেন্ট টাইমস আমরা যদি চিন্তা করি যে আমাদের যে সমস্ত ব্যাটসম্যানরা আসলে ওই টেস্ট টেকনিক নিয়ে ন্যাশনাল টিমে ঢুকেছেন, তারা আসলে ওই টপ লেভেলের বোলিং এর এগেইনস্টে তাদের টেস্ট টেকনিক আসলে খুব বেশি কাজ করে না। এর চাইতে আমার কাছে মনে হয় শর্টস খেলাটাই অনেক বেশি মাত্রায় বেটার। অনেক বেশি মাত্রায় শর্টস খেলে আপনি একটা মডারেট রানের দিকে নিয়ে যাবেন, সেটাই আমার কাছে মনে হয় যে একটা অনেক বড় লক্ষ্য থাকা উচিত। আপনি 50-60 বল খেলে 14-15 রান করে আউট হওয়ার চাইতে আপনি যদি একটা কুইক 40 রানের ইনিংসও খেলেন 50-52 বলে, সেটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি মাত্রায় কার্যকরী, এবং সেটা দলকে অনেক বেশি মাত্রায় স্টেবিলিটি প্রদান করে। আপনি ওয়ার্ল্ড ক্রিকেটেও যদি চিন্তা করেন, ওয়ার্ল্ড ক্রিকেটেও কিন্তু ওপেনাররা এখন আর বড় ইনিংস খেলেন না খুব বেশি। ওপেনারদের ক্ষেত্রে দেখা যায়, ইভেন আমরা দেখেছি যে ফলস নাম্বার 3 ব্যবহার করা হয়, 4 নম্বরে দলের মেইন ব্যাটসম্যানরা ব্যাটিং করেন। সো বাংলাদেশে তো আসলে ফলস নাম্বার 3 ব্যবহার করার ওই সুযোগটা নাই, কিন্তু আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে বিবেচনা করতে চাইলে মিডল অর্ডারটা যেরকম হেভি মিডল অর্ডার আছে, ঠিক এই জায়গাটা একজন অ্যাগ্রেসিভ ইন্টেন্টের ব্যাটসম্যান যদি ব্যাটিং করে, সেক্ষেত্রে শুরুর দিকে যদি আপনি 50-60-70 রানের একটা পুঁজি পেয়ে যান, এইটা পরের দিকের ব্যাটসম্যানদের জন্য অনেক ইজিয়ার টু নেগোশিয়েট, এবং সেক্ষেত্রে রানটাও আমার কাছে মনে হয় যে অনেক হেলদি হবে। এবং টেস্ট ম্যাচ ক্রিকেট যেহেতু ব্যাটসম্যানের স্কিলটাকে অনেক শার্পটা করে কিভাবে, ইউ উইল ফাইন্ড দ্য বেস্ট পসিবল ওয়েজ টু স্কোর রানস ইন আ সেফার ম্যানার, অর্থাৎ সেফ থেকে রান করার এবিলিটির জায়গাটা আপনি আপনার নিজের মধ্যে তৈরি করবেন। এবং সেই সঙ্গে টেস্ট ক্রিকেটের সবচেয়ে ইজিয়ার জায়গা যেটা, আপনার ওই আর্জেন্সিটা নাই। তানজিদ তামিমের সবচেয়ে বড় প্রবলেম যেটা হয় যে বড় টার্গেটে তিনি অনেক সময় দেখা যায় তিনি উইকেট দিয়ে আসেন, এর পেছনে কারণটা তার আর্জেন্সি, বল এবং রানের পাল্লা। টেস্ট ক্রিকেটে ওই বল এবং রানের পাল্লার জায়গাটা নাই। সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে তার বল যখন ছাড়তে মন চাবে ছাড়বেন, 2টা বল ছাড়বেন, 3 নাম্বার স্ল্যাশ করবেন 4 হবে, 4 নাম্বার বল ছাড়বেন, 5 নাম্বার বল ছাড়বেন, 6 নাম্বার বল স্ল্যাশ করবেন 4 হবে। সো এই জায়গাটা আমার মনে হয় টেস্ট ম্যাচ ক্রিকেটে উল্টো তার আরো বেটার পারফর্ম করার সুযোগ তৈরি করে দেবে। এটা আমার ব্যক্তিগত বিশ্বাসের জায়গা। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।